ব্যাপারটা ঠিক আমি এইভাবে লিখব এটা আমার কখনো চিন্তায় ছিল না। আমি যখন আন্দামানে পোস্টিং পেলাম, সেখানে এক ভদ্রলোকের সাথে পরিচয় হলো, অনাদি রঞ্জন বিশ্বাস নামে। উনি বাক প্রতিমা পত্রিকার সম্পাদক, একজন বাংলার একজন প্রতিষ্ঠিত কবি এবং সাহিত্যিকও বটে। তা হঠাৎ এক ফ্যাক্টরিতে ইন্সপেকশনে গিয়ে তার সাথে পরিচয় হলো। উনি সেখানে পার্ট টাইম অ্যাকাউন্ট্যান্টের কাজ করতেন। তা কোম্পানির মালিকও বাঙালি, আমিও বাঙালি বলে স্বাভাবিকভাবেই বাংলায় কথাবার্তা বলছি। এবং উনি আমাদের কথাবার্তা শুনে আমার যখন কাজ শেষ হয়ে গেল, বাইরে বেরিয়ে এলাম, তখন উনি আমাকে বললেন যে আপনি তো বাঙালি, নতুন এসছেন মনে হয়। তা জঙ্গলিঘাটে আমার একটা অফিস আছে, পত্রিকা অফিস। সেখানে প্রতি রবিবার আমরা একটা সাহিত্য আলোচনা মতো বা আড্ডা মতো দিই, আপনি সেখানে অবশ্যই আসবেন। তেমন আমি তো সাহিত্য জগতের লোক নই, আমি তো সরকারি আমলা, মানে তাও আসবেন। তা সেখানে যেতে যেতে হঠাৎ করে একদিন বললেন যে আমাদের যে পত্রিকাটা বেরিয়েছে, সেই পত্রিকার উপর আপনি একটা আলোচনা দিন। তা আমি আমার মতো করে কিছু লিখে দিলাম। তা আমি একটু মানে সবসময় একটু অপ্রিয় ভাষী আর কি, সত্য কথা বলে ফেলি। তা কিছু কিছু সমালোচনাও করেছি। তা দেখলাম ওনারা সেটা খুব ভালো মনে নিয়েছেন। বলছেন আপনি তো দুর্দান্ত লেখেন। আমি বললাম যে একটু বেশি বোধহয় বলা হয়ে গেল, আমি তো কোনোদিন লিখি টিকি না, আপনি বলেছেন তো একটু লিখে দিলাম। তাহলে না, আপনি লিখুন। তা আমি কী লিখবো? বলে আপনি তো স্ট্যাটিস্টিশিয়ান, আপনি তথ্যমূলক কিছু লিখুন, কী বিষয়ে আপনার ইন্টারেস্ট। তারপরে দেখুন, আমি তো ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট, কিন্তু ইতিহাস আমার প্রিয় বিষয়, বিশেষ করে প্রাচীন ইতিহাস। বললেন তো আপনি ইতিহাসের উপরে লিখুন। তা আমি তখন ওই শৈলেশদের আমি সুভাষ বলছি বইটা পড়ছিলাম। কারণ আমি সুভাষ বলছি বইটা পড়তে পড়তে আমাদের দেশের দেশভাগ, স্বাধীনতা, সেই সম্পর্কে আমার তখন খুব কৌতূহল। এবং কৌতূহল হতে হতে যে আমাদের পূর্বপুরুষ পূর্ব বাংলায় ছিল, আমার ঠাকুরদাদা 1948-এ এই বাংলায় চলে আসেন। এই বাংলায় চলে এসে নদীয়া জেলার নবদ্বীপের শহরের নিকটবর্তী একটা গ্রামে উনি বসবাস শুরু করেন। যেহেতু আমরা মূলত কৃষিজীবী পরিবার থেকে উঠে আসা, উনিও কৃষিকাজ করতেন, আমার বাবাও কৃষিকাজ করতেন, আমি সেই পরিবারের লোক। এখন সেই যে পূর্ব বাংলা থেকে আসা লোকগুলোর সেই আমার যখন জ্ঞান হয়েছে, আমার জন্ম 1955-এ, সেই 60-এর দশকে খুব দুর্ভিক্ষের মতো অবস্থা, খুব কষ্টে তাদের চলতো। অনেকে ভাত পেত না, সারা ওই ভুট্টোর দানা টানা এগুলো খেয়ে থাকতো। এমনকি আমাদের বাড়িতেও দেখেছি, ওই আমার জন্য আর আমার ঠাকুমার জন্য প্রতিদিন ভাত হতো, আর হয়তো অন্যদের জন্য একবেলা ভাত হতো, একবেলা ভুট্টোর দানা অন্য কিছু খেয়ে থাকতো। তো আস্তে আস্তে আমাদের এই আমার জন্ম এখানে হলো, আস্তে আস্তে আমার পূর্ব বাংলার যারা বাস্তুচ্যুত লোক, রিফিউজি, তাদের সম্পর্কে আমার কৌতূহলটা জাগে। এবং ওই শৈলেশদের বইটা পড়ে পড়ে আমি সেগুলো কিছু রিলেট করতে পারি, যে আমাদের স্বাধীনতা কিভাবে হলো, তারপরে কী ধরনের তার মধ্যে নোংরামি ঢুকলো, নেতাজি সুভাষ বোসের বিরুদ্ধে কী ধরনের চক্রান্ত হলো। ফলে আস্তে আস্তে সেখানকার যে লাইব্রেরি আছে, স্টেট লাইব্রেরি আছে, সেই স্টেট লাইব্রেরিতে গিয়ে স্বাধীনতা সংক্রান্ত বইপত্রগুলো পড়তে লাগলাম। এবং সেখানে আরও একটা সুযোগ হলো, সেখানে এই মনোরঞ্জন ভক্ত, যিনি ওখানকার এমপি ছিলেন, তার নিজস্ব একটা পত্রিকা অফিস ছিল। সেখানে প্রীতম বাবু বলে, প্রীতেন্দ্রনাথ দেবরায়, কিন্তু অনেকে সবাই প্রীতম বাবুই বলতেন বা প্রীতেন্দা বলতেন। তার বয়স তখন 90-এর উপরে, কিন্তু তিনি তখন পত্রিকা সম্পাদক, একদম সুন্দর ফুটফুটে চেহারা, খুব অমায়িক লোক। আমাকে দেখি ওর ভালো লেগে গেল, আমারও খুব ভালো লাগলো। ওনার কাছে গিয়েও আমি বহু গল্প শুনতাম, বাংলাদেশ মানে রিফিউজিদের যেখানে সেটেলমেন্ট হয়েছে আন্দামানে, সেই সেটেলমেন্টের গল্প শুনতাম। উনি সেটেলমেন্ট অফিসার ছিলেন, এবং তাদের দুঃখ দুর্দশা এইগুলো শুনে শুনে আমার মনে একটা চিন্তা এলো যে এই যে রিফিউজিরা বা বাংলাদেশ থেকে আসা যে শরণার্থীরা, তার কেন শরণার্থী হলো, তার পিছনে কারণটা কী, এইগুলো কথা চিন্তা করতে করতে
আমি তখন ওই বিষয়টার মধ্যে ডুবে গেলাম। এবং অনাদিবাবু বললেন, অনাদিবাবু একজন রিফিউজির ছিলেন, তিনি বললেন যে আপনি অন্য কিছু লিখতে হবে না, এই বিষয়ে লিখুন। তা বলতে পারেন অনাদিবাবুর উৎসাহে, এবং আমি যেহেতু আমার বাড়ি পূর্ব বাংলায় ছিল, আমি দেশভাগ দেখিনি, দেশভাগের সময়কার সেই যে কষ্টকর অবস্থা শরণার্থীদের, সেটা কিছু দেখিনি। কিন্তু বইপত্র পড়ে এবং আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, অর্থাৎ সেই আমাদের গ্রামে কিংবা আশেপাশের গ্রামে যে সমস্ত রিফিউজিরা এসে বসবাস করতেন, তাদের সকলের দারিদ্র, তাদের কষ্ট, এগুলো দেখে টেকে আমার মনে হয়েছে যে এই বিষয়টা জানা দরকার। এবং অনাদিরঞ্জন বাবু যেহেতু আমাকে এই বিষয়টা নিয়ে লিখতে বলেন তার পত্রিকাতে আমি বহুদিন থেকেই লিখছি। ধরুন আমি আন্দামানে ট্রান্সফার হয়েছিলাম 2006-এ, তারপর থেকে নিয়মিতভাবে তার পত্রিকাতে আমি লিখছি, এবং বেশিরভাগ লেখাটাই এই দেশভাগ সংক্রান্ত, রিফিউজি সংক্রান্ত। দু একটা আছে অনুবাদ গল্প আছে। আমি আসামের মানুষ হয়েছি বলে যে দেশভাগ নিয়ে এবং ওপার বাংলার যারা বাস্তুচ্যুত তাদের নিয়ে খুব বেশি লেখালেখি আমার চোখে পড়েনি, যদিও আমার জ্ঞান খুবই সীমিত। আমাদের এখানে যারা বিখ্যাত লেখক সাহিত্যিক, ওপার বাংলার বিখ্যাত লেখক সাহিত্যিক বেশিরভাগই তো ওপার বাংলার, কিন্তু তারা এই বিষয়টাকে আমার মনে হয় এড়িয়ে গেছেন। কিছু লেখা অবশ্যই আছে আমার লাইব্রেরিতে, দেখুন ওই দেশভাগ নিয়ে আমার একটা এখানে রয়েছে, একটা তাকি রয়েছে সমস্ত বইপত্র। কিন্তু যারা ওপার বাংলা থেকে এসছেন তাদের মধ্যে অনেক বিখ্যাত লোক আছেন যারা এই দেশভাগটাকে, মানে আমি বলবো কথাটা একটু রূঢ় শোনাবে, কিন্তু তারা বিকৃতভাবে পরিবেশন করেছেন, সত্য কথাটা ওনারা উদ্ঘাটন করেননি। এখন এই ইদানিং দু একদিনের পত্রিকায় বেশ বিখ্যাত ব্যক্তিরা হাহুতাশ করছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা হচ্ছে। অর্থাৎ তারা এটা জানতেনই না যে ওখানে একটা সাম্প্রদায়িক শক্তি, যেটা সেই 1946 সাল থেকে ওখানে চলছিল, যে বহু ইতিহাস আমাদের বর্তমান সময়ের ছেলেমেয়েরা জানে না। এবং আমি মনে করি যারা আমার বয়োজ্যেষ্ঠ, যারা আমার জন্ম তো এই বাংলায়, কিন্তু যারা ও বাংলা থেকে বেশ 10, 15, 20 বছর বয়সে বা আর তারও বেশি বয়সে ও বাংলা থেকে চলে এসছেন, তাদের মধ্যে যারা লেখক সাহিত্যিক, তারা এই জিনিসটাকে তুলে ধরেননি। এটা আমার ব্যক্তিগত মতামত। আরেকটা জিনিস হচ্ছে যে একটা ভয় আমি দেখতে পাই, সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। যেমন আপনি জানেন আমি কয়েকদিন আগেই মানে উত্তরবঙ্গে গেছিলাম। উত্তরবঙ্গে একদম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একদম বর্ডার লাগোয়া গ্রাম কয়েকটা ভিজিট করেছি। কিছু সামাজিক সংগঠনের সাথে, আমারই প্রতিষ্ঠিত একটা সামাজিক সংগঠন আছে, সেই সামাজিক সংগঠনের হয়ে কাজ করতেই গেছিলাম। সেখানে দেখছি, তখন একটা গ্রামের নাম বলছি, লক্ষ্মীপুর বলে একটা গ্রাম। সেই গ্রামে যারা হিন্দু ছিল তারা সেখান থেকে সবাই পালিয়ে গেছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কারণ সেখানে তাদের উপর ভীষণভাবে অত্যাচার করা হচ্ছিল। পার্শ্ববর্তী একটা গ্রাম, সেখান থেকে প্রায় 60-70 ঘর হিন্দু ছিল। এখন সেখানে গিয়ে দেখলাম মাত্র 4 ঘর হিন্দু আছে, তারা যে কোনো সময় চলে যেতে বাধ্য হবে। এমনকি ধরুন আমার এক পিসিমার বাড়ি খুব বেশি দূর নয়, কৃষ্ণনগর থেকে অল্প দূরে পলাশিতে বাড়ি। পলাশি রেলওয়ে স্টেশনের ঠিক পূর্ব দিকে তাদের পাড়াটা, নামই হচ্ছে ইস্ট স্টেশন পাড়া। এবং আপনারা একজন বিখ্যাত লোকের বাড়ি সেখানে আপনারা জানলেন, জ্যোতির্ময়ী শিকদার, তিনি অ্যাথলেট ছিলেন। সেই জ্যোতির্ময়ী শিকদারের বাড়ি সেখানে। আমি আগে যখন গেছি সেখানে প্রায় 30-40 ঘর রিফিউজি ছিল, যারা বাংলা থেকে এসে ওখানে সেটেল করেছিলেন। কিন্তু এখন মাত্র 6টা ফ্যামিলি আছে। 6টা ফ্যামিলি বলতে মাত্র 6টা বাড়িতে 6টা বুড়ো বুড়ি আছে, তার বাড়িগুলো পাহারা দিচ্ছে। বাকিরা মুসলিমদের অত্যাচারে ওখান থেকে পালিয়ে গেছে। এমনকি আমি বাড়িতে যাওয়ার পরে আমার যে পিস্তত ভাইরা, 3 ভাই, তারা আমাকে দেখা করতে এসছেন। তাদের বউরা বলছে যে দেখুন আমাদের বয়স এই 40-50 বছর বয়স, আমরা বুড়ি হয়ে গেছি, তাও ওরা আমাদের পিছনে লাগে, আর আমাদের মেয়েদের তো কথাই নেই। বাধ্য হয়ে আমরা বাইরে চলে যেতে বাধ্য হয়েছি। ওরা কৃষ্ণনগর এবং রানাঘাট ওখানে বাড়ি ভাড়া থাকে। এখন ইতিহাস তো ভীষণভাবে বিকৃত করা হয়েছে আমার ব্যক্তিগত ধারণায়, এবং তার জন্য মূলত দায়ী আমাদের দেশের বামপন্থী বা কমিউনিস্ট ঐতিহাসিকরা বা লেখকরা।
তার কিছু উদাহরণ আপনি যদি চান আমি দিতে পারি। আর কংগ্রেস যারা আছে, কংগ্রেসও কম দায়ী নয় এর জন্য। আর এটা এখন আস্তে আস্তে আমার মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত ধারণা, যে গান্ধীজির মুসলিম প্রেম সবাই জানে। ওদিকে জওহরলাল নেহেরু, উনি তো বললেন বাই চান্স উনি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছেন, উনি মানে নিজেকে ইন্ডিয়ান বলেই ভাবতেন না। তা এখন তাদের কম্বিনেশনে দেখা গেল যে স্বাধীনতার পর থেকে শিক্ষামন্ত্রী, পরপর 5 জন শিক্ষামন্ত্রী মুসলিম। এবং এটা আমি এখন বললে আমাকে হয়তো কেউ বিজেপির সমর্থক বা এই ধরনের কিছু বলবে আর কি, হিন্দুত্ববাদী ইত্যাদি ইত্যাদি বলবে। কিন্তু আমি একজন ঐতিহাসিকের দৃষ্টিকোণ থেকে আমি যদি বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে ইতিহাসটাকে এতটাই বিকৃত করা হয়েছে যে আমরা মুঘল সাম্রাজ্য বলুন বা তারপরে দাস ডাইনেস্টি বলুন, আমি নিজেও পড়েছি, সেগুলো বিস্তৃতভাবে পড়েছি। কিন্তু আমরা চোল সাম্রাজ্য সম্পর্কে কিছু জানি না, আমরা অহোম সাম্রাজ্য সম্পর্কে কিছু জানি না, যে অহোমদের অত প্রতাপশালী মুঘলরা কখনো পরাজিত করতে পারেনি। এখানে আমাদের বাংলায় যে 12 ভূঁইয়া ছিল, তারা যে মুঘলদের বিরুদ্ধে অত বীরত্বের সাথে লড়াই করেছে সেটা আমরা জানি না। এই যে ইতিহাসগুলোকে আমাদের কাছে তুলে ধরা হয়নি, এবং বিকৃত কী করে করা হয় তার দুটো কংক্রিট এক্সাম্পল আপনাকে দেব। আমি তখন আসামে পড়াশোনা করছি, 1971-এ ওখানে শরৎচন্দ্র সিনহা চিফ মিনিস্টার হয়। বাই দ্য ওয়ে আপনাকে একটা কথা বলে রাখি, আমি ছাত্র জীবনী একটু রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়ি। আমি কংগ্রেসের যে ছাত্র ইউনিয়ন NSUI, ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া, তার তৎকালীন অবিভক্ত গোয়ালপাড়া জেলার প্রেসিডেন্ট ছিলাম, এবং আমি ওখানকার বঙ্গালী কলেজের ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারিও ছিলাম। ফলে ওখানকার ধ্রুবনারায়ণ বড়ুয়া ছিলেন, যিনি পরবর্তীকালে কংগ্রেসের AICCর জেনারেল সেক্রেটারি হয়েছিলেন, উনি ছিলেন আমার MLA। ফলে তার সাথে সবসময় ওঠা বসা করতাম। তখন একটা নির্দেশ আছে আসামের কথা বলছি, যে এই মুসলিমরা যে আমাদের দেশ আক্রমণ করেছে, আমাদের দেশের উপর অনেক অত্যাচার করেছে, মন্দির টন্দির ভাঙচুর করেছে, এ সমস্ত কথা বইতে থাকবে না। সেজন্য সে বইগুলো পাল্টে দেওয়া হলো। এবং পরবর্তীকালে আমার ঠিক একজাক্ট সালটা এখন মনে নেই, এই বামফ্রন্ট সরকারের একটা সার্কুলার আছে, যেটা আমার বইতে দেশভাগ যে বইটা আছে তার মধ্যে আমি তুলে ধরেছি তার সার্কুলার নাম্বারটা। সেখানে ঠিক একই ধরনের কথা বলা হয়েছে, যে মুসলিম আক্রমণকারীদের অত্যাচারের কথা বলা যাবে না। আরও একটা কংক্রিট এক্সাম্পল আপনাকে দেব। 1921 সালে যে কেরালার যে মালাবার অঞ্চলে যে গণহত্যা হয়েছিল, সেখানে মানে ব্রিটিশদের হিসাব অনুসারেই ব্রিটিশরা যে তাদের পার্লামেন্টে যে হিসাব দিয়েছিল, তাতে অন্তত 10,000 হিন্দুকে কতল করা হয়েছিল। এবং সেটা নোয়াখালী গণহত্যা কিংবা গ্রেট ক্যালকাটা কিলিংয়ের চেয়ে অনেক বড় মাপের হিন্দু হত্যা হয়েছিল। যোগেন্দ্রনাথ মণ্ডল, দেখুন, তাকে যদি সত্যিকারের বলতে হয়, কারণ উনি একজন বড় মাপের নমশূদ্র সমাজের নেতা, আমি নমশূদ্র সমাজের সাথে ওঠবোস করি, তাদের অনেক গুণ আছে, কিন্তু তাদের মধ্যে একটা শ্রেণী যোগেন্দ্রনাথ মণ্ডলকে তাদের আদর্শ পুরুষ বলে মনে করে। যোগেন্দ্রনাথ মণ্ডল তার বড় হওয়ার পিছনে তার লেখাপড়া থেকে শুরু করে, তার রাজনীতি থেকে শুরু করে সবই বন্যহিন্দুদের সহায়তায় হয়েছে। হ্যাঁ, তার কলকাতায় এসে সেটেল করার পরে এখানকার তিনি কাউন্সিলর হলেন, সেটাও নেতাজি সুভাষচন্দ্র বোস এবং শরৎচন্দ্র বোসের সহযোগিতা হয়েছে। কিন্তু তার জীবনীতে সর্বত্র দেখা গেছে তিনি সর্বত্র বলছেন যে মুসলমানরা আমার ভাই, হিন্দুরা হচ্ছে আমার একমাত্র শত্রু। তা উনি হচ্ছেন একমাত্র, এই কমিউনিস্ট পার্টি ছাড়া উনি হচ্ছেন একমাত্র হিন্দু নেতা যিনি জিন্নার ভারত ভাগের প্রস্তাবটা সমর্থন করেছিলেন। এবং শুধু তাই না, উনি মুসলিম লীগের হয়ে সারা মানে অবিভক্ত বাংলায় বিভিন্ন জায়গায় গিয়ে এই হিন্দুদের বিরুদ্ধে, হিন্দু বলতে তখন কংগ্রেসের বিরুদ্ধে প্রচার করতেন।
1946-এ যে সোহরাওয়ার্দী মন্ত্রিসভা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এই যোগেন্দ্রনাথ মণ্ডল সেই কিছু কংগ্রেসের কিছু লোকজনকে ভাঙিয়ে নিয়ে সেই অনাস্থা প্রস্তাবটা রুখে দেয়, নাহলে ওখানে সোহরাওয়ার্দী মন্ত্রিসভা পতন হয়। এবং ওনার যে অপকর্মর আরেকটা কাজ আছে, যেটা হচ্ছে সিলেট রেফারেন্ডাম। এই সিলেট রেফারেন্ডামে তাকে পাঠানো হয় সিলেটে, যাতে ওখানে তো প্রায় 50-50 পপুলেশন ছিল। ওনাকে বলা হয়েছিল যে নমঃশূদ্রদের ভোটটা যাতে পাকিস্তানের পক্ষে থাকে সেই কাজ তুমি করে আসবে। এবং যোগেন মণ্ডল, আপনি যদি যোগেন মণ্ডলের জীবনী পড়েন তাহলে দেখবেন যে উনি ওই রেফারেন্ডামকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করেছেন, নমঃশূদ্রদের পাকিস্তানের পক্ষে ভোট দিতে বলেছেন। এবং দেখা যায় যে একটা অদ্ভুত ব্যাপার আপনি লক্ষ্য করবে, সেখানে পক্ষে এবং বিপক্ষে যত ভোট পড়েছে তার চেয়ে ভোট বাতিল হয়েছে অনেক বেশি। অর্থাৎ আমার ব্যক্তিগত ধারণা যে নমঃশূদ্রদের উনি বলেছিলেন তুমি পাকিস্তানের পক্ষে ভোট দাও, কিন্তু হয়তো নমঃশূদ্ররা ওরা ইচ্ছাকৃতভাবে, নাহলে এরকম হাজার হাজার ভোট বাতিল হতে পারে, এটা আমার ধারণা। কিন্তু দুঃখের বিষয় হলো, বা যখনই রেফারেন্ডাম হয়ে গেল তারপরে এখানে হিন্দু কোতল শুরু হলো, এবং তাতে উনি যে গ্রামে গিয়ে তার আত্মীয় বাড়িতে উঠেছিলেন, নমঃশূদ্র পাড়া এবং একটা নমঃশূদ্র বাজার ছিল, সেগুলোকে লুটপাট হলো, সেখানকার লোকজনকে খুন করা হলো। শুধু তাই না, ওনার নিজের যে গ্রাম আগুলঝাড়া বলে, বরিশালে আগুলঝাড়া গ্রাম, সেই গ্রামে যখন নোয়াখালী রায়ট হলো, রায়ট একটু স্তীমিত হলে উনি ওখানে ঘুরতে এলেন বা দেখতে এলেন। উনি দেখলেন যে তার গ্রামের সমস্ত তারা সবাই নমঃশূদ্র, তাদের উপর অত্যাচার করা হয়েছে, তাদের বাড়িঘর লুট করা হয়েছে, তাদের মেয়েদের ধর্ষণ করা হয়েছে বা অপহরণ করা হয়েছে। ইন স্পাইট অফ দ্যাট উনি আগাগোড়া মুসলিম লীগের সমর্থন থেকে গেছেন। তারপরে তো আপনারা জানেন সেটা, যে ওখানকার আইনমন্ত্রী হলেন পাকিস্তানের। তারপরে কিছুদিন পরেই উনি জীবন বাঁচাতে পালিয়ে চলে এলেন কাউকে না জানিয়ে পশ্চিমবাংলায়, এখানে এসে সেটেলমেন্ট নিলেন। কিন্তু সেই যে যোগেন মণ্ডল এবং তার অনুগামীরা, তারা এখনও এই বাংলার স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখার্জিকে তার 1 নম্বর সূত্র বলে মনে করে, তার বিরুদ্ধে নানা রকম কুৎসা করে। এই যে যেগুলো এখন সোশ্যাল মিডিয়াতে এই নমঃশূদ্রদের এবং পণ্ডক্ষত্রিয়দের একটা গ্রুপ, তারা যেভাবে হিন্দুদের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে, হিন্দুদের সাথে সাথে ওরা হিন্দু এবং ভারতকে সমর্থক বলেই ভাবে, যেভাবে অপপ্রচার করে, মুসলিম কট্টরপন্থীরাও ওই রকম নোংরা ভাষায় অ্যাটাক করে না। এবং আপনি অবাক হয়ে যাবেন, এই যে অলিম্পিকে আমাদের ক্রীড়াবিদরা খুব ভালো একটা প্রদর্শন করতে পারছে না, একজন বুদ্ধিজীবী, ওদের একজন বুদ্ধিজীবী, তাকে আমি চিনি, সে বলেছে যে গীতার দেশের লোক এত ধর্মকর্ম করে অলিম্পিক থেকে একটা পদক আনতে পারছে না। তাহলে চিন্তা করে দেখুন, তারা নিজেকে গীতার দেশের লোক মনে করছে না। আমাদের এখানকার সাধারণ মানুষের যেটা যে বর্তমান পরিপ্রেক্ষিতে দেখি, যে ধরনের চুরি হচ্ছে, যে ধরনের অরাজকতা এখানে হচ্ছে, সাধারণ মানুষের তা নিয়ে মাথা ব্যথা নেই। আমাদের রাজ্যের লোক যেটা বলে থাকে, সাধারণভাবে বলে থাকে, আমরা খুব রাজনীতি সচেতন, কিন্তু বিভিন্ন রাজ্যে ঘোরার সূত্রে, সেখানে বসবাস করার সূত্রে আমি যদি বলি, সেটা সকলেই আমাকে পাগল বলবে, কিন্তু আমি তথাপি বলবো, এই রাজ্যের লোক সবচেয়ে বেশি রাজনৈতিক অচেতন। অর্থাৎ যে রাজনীতি করলে তাদের সুবিধা হবে, ভালো হবে, সেটা এখন থেকে নয়, সেটা আমাদের দেশ ভাগের আগে থেকে, তৎকালীন যুগের যারা বিশাল বিশাল বড় বড় নেতৃত্ব ছিলেন, তারাও দেখেছি যে তাদের নিজস্ব ইগো, নিজস্ব ধ্যান ধারণাটাকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং দেশের কথা, বাঙালির কথা বা বাংলার কথা কমই ভেবেছেন। আমি প্রকৃত সত্যটাকে তুলে ধরার চেষ্টা করছি আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে, এবং পত্রপত্রিকার যারা সম্পাদক তাদের সহযোগিতা দিয়ে। কারণ আমাদের সাধারণ লোক প্রকৃত ইতিহাসটা জানে না, ইতিহাসটাকে চেপে দেওয়া হয়েছে, এবং যারা বুদ্ধিজীবী তারাও সেগুলো জানায় না। এবং বুদ্ধিজীবীদের দেখে আমার মনে হয়েছে যে যেখানে ক্ষমতা আছে, অর্থ আছে, তারা তাদের হয়ে কথা বলে,
সেটা আমি বামফ্রন্টের সময়ও দেখেছি এবং এই সময় তো আরও নগ্নভাবে দেখতে পাচ্ছি। না, গণচেতনার বিস্ফোরণ আমি অবশ্যই বিশ্বাস করি। এই চেতনা যেভাবেই হোক, নেগেটিভ হোক আর পজিটিভ হোক, বা আমরা এই তো দেখতে পেলাম বাংলাদেশে যে ছাত্র আন্দোলন, তারা একটা মিনিস্ট্রিকে বা মন্ত্রিসভাকে পাল্টে দিল, দেশের পরিস্থিতি পুরোপুরি পাল্টে দিল। তার চেয়েও বড় মাপের ছাত্র আন্দোলন আমি ব্যক্তিগত জীবনে দেখেছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি। আসামের অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন বা আসুর নেতৃত্বে, যার নেতা ছিলেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহান্তি, তার নেতৃত্বে আমি দেখেছি যে কিন্তু এই যে গণ আন্দোলন বলেন, সেই গণ আন্দোলনের পিছনে যে মানে সত্যটা, মানে গভীর সত্য বা দুঃখজনক সত্যটা কেউ উন্মোচন করতে চায় না। আসাম আন্দোলনের উপরে আমার লেখার খুবই ইচ্ছা রয়েছে, কারণ ওটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন তো আন্দোলন চলছে, ৭৮, ৭৯, ৮০ সালের কথা বলছি। প্রফুল্ল মহান্তি, আমরা কন্টেম্পোরারি, প্রফুল্ল মহান্তি পলিটিক্যাল স্টুডেন্ট, আমি ইকোনমিক্সের স্টুডেন্ট, আমাদের পাশাপাশিরও ব্যক্তিগতভাবে পরিচয় আছে। পরবর্তীকালে আসামের যিনি এডুকেশন মিনিস্টার হয়েছিলেন যতীন মালী, উনি ইকোনমিক্সের স্টুডেন্ট, আমার সহপাঠী। ক্লাসের মধ্যে এসে ওখানে সব ইউনিভার্সিটি যারা আছে সবাই ছাত্রনেতা, এবং তারা যা বলে, তারা মুখে যা বলে সেটাই আইন, সেখানে কোনো আইন নেই। ওরা যা বলে সেটাই আইন। ওরা বলে আজকে বন্ধ হবে, বন্ধ হয়ে গেল, আজকে অফিস খোলা হয়ে গেল। পুলিশ প্রশাসন এভরিথিং, ছাত্ররা যা বলে তাই করছে, একদম বাংলাদেশে যা হচ্ছে তাই। আচ্ছা, তাতে আপনাকে একটা কথা বলি, যে কথাটা কেউ বলে না বা কোনো ঐতিহাসিক বা কোনো লেখক বা কোনো সাংবাদিক তুলে ধরে না। হোমেন বরগোহাঞি এবং নিরুপমা বরগোহাঞির কথা আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। হোমেন বরগোহাঞি খুব বড় মাপের লেখক এবং সাংবাদিক, তার স্ত্রী নিরুপমা বরগোহাঞিও সাংবাদিক, নামকরা সাংবাদিক। উনি নীলাচল পত্রিকার সম্পাদিকা ছিলেন। সেখানে নওগাঁতে একটা গ্রাম, নওগাঁ বলে একটা জেলা, সেখানে একটা গ্রামে আমরাও খবরে পেলাম, আমি তখন গুয়াহাটিতে থাকি, যে একটা গ্রামে সমস্ত লোকজনকে, গ্রামটা জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেখানকার লোকজনকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। তা পরদিনই গুয়াহাটি মেডিকেল কলেজ থেকে কিছু স্টুডেন্ট তারা ওখানে চলে যায়। মানে তাদের কাছে খবর ছিল যে ওটা অসমীয়াদের গ্রাম এবং বাঙালিরা তাদেরকে আগুন টাগুন ধরিয়ে তাদের উপর অত্যাচার করেছে। তারা যখন দেখলো যে ওটা অসমীয়াদের গ্রাম নয়, বাঙালিদের গ্রাম, এবং সেখানে নৃশংসভাবে ছোট ছোট বাচ্চাদের আগুনে পুড়িয়ে মারা হয়েছে বা কাউকে ছুরি দিয়ে মারা হয়েছে, সমস্ত বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, এইগুলো দেখে তারা উল্লাস প্রকাশ করছে, আনন্দ প্রকাশ করছে। এবং ঘটনাক্রমে নিরুপমা বরগোহাঞিও সেখানে ওটাকে কভারেজ করতে গিয়েছিলেন। উনি সেগুলো দেখে এসে উনি তার পত্রিকায় তার প্রতিবাদ করেছেন যে ডাক্তারদের মানসিকতা এরকম হওয়া উচিত না। তারা তো সেবার জন্য তারা ডেডিকেটেড, তারা জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই সেবা করবে, আত্মের সেবা করবে। তারা বাঙালি বলে, বাঙালিদের উপর অত্যাচার হয়েছে বলে তারা আনন্দ করবে, এটা তো হওয়া উচিত নয়। এই কথাটা বলার অপরাধে তাকে, মানে একদিন পরেই তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়, মানে পত্রিকা গোষ্ঠী তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তারপরে যিনি হোমেন বরগোহাঞি, উনিও মুক্ত মনের মানুষ ছিলেন, উনিও এর প্রতিবাদ করেন। তার পরিপ্রেক্ষিতে তাকে বহুদিন মানে একঘরে করে রাখা হয়। এই হচ্ছে এই যে গণ অভ্যুত্থান করছেন, সে গণ অভ্যুত্থানের মানসিকতা। আন্দোলন করছে ছাত্ররা, কিন্তু যারা বয়স্ক লোক, যারা বুদ্ধিজীবী, যারা প্রশাসক, তাদের মনের মধ্যেও এই সাম্প্রদায়িকতার বীজটা পুরোপুরি ছড়িয়ে গেছে, যেমন এখন বাংলাদেশে দেখা যাচ্ছে। আরেকটা ঘটনার কথা উল্লেখ করি, আপনি নিশ্চয়ই জানবেন যে তখন বিশাল বিশাল মিছিল হতো গ্রামগঞ্জ থেকে, শহর থেকে, মানে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার লম্বা হতো, যে বিদেশি খেলাও, বিদেশি খেলাও। আসলে সেটা হচ্ছে, ওদের ভাষা হচ্ছে বাঙাল খেলাও, মানে বাঙালিদের তারাও। এখন ওই যে গ্রামগঞ্জ থেকে, এখান থেকে সেখান থেকে যে মেয়েরা পুরুষ যা কিছু আসতো, তারা রাতের বেলা কোথায় থাকতো? ওই রাস্তার ধারে, ওই পার্কে, এখানে সেখানে থাকতো। আর সেটা ওই ইয়াং, মানে মেয়েদের, স্কুল কলেজের মেয়েদের, ওদেরকে তুলে নিয়ে যাওয়া হতো। ওই যে ছাত্র নেতারা, তারা তুলে নিয়ে যেত,
তাদেরকে রেপ করতো। এখন এটা আমি কিভাবে জানলাম, সেটা হচ্ছে ক্লাসে গিয়ে ছাত্রনেতারা একটা কথা বলে, আজি কেইটা কোনি ভাঙিসা, আজি কেইটা কোনি ভাঙিসা, মানে কোনি মানে ডিম, অসমীয়া ভাষায় কোনি মানে ডিম। তা ওদের এই যে কোড ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে আজকে তুমি কটা মেয়েকে রেপ করেছো। এবং এই যে রেপ করাটা, এটা হচ্ছে বেছে বেছে ওরা বাঙালি মেয়েদের তুলে নিয়ে গিয়ে রেপ করতো। এই যে কথাটা, এটা আপনি কোথাও পাবেন না। এখন আপনি বলতে পারেন এটা আমার মন গড়া কথা, আমি একটা ইনডাইরেক্ট রেফারেন্স দিচ্ছি, সেখান থেকে এর একটা রিলেশন খুঁজে পাওয়া যাবে। সেই জন্য আমি একটু মানে সাহসের সাথে কথাটা বলছি। আপনি ওখানে দেখবেন যে আমি একজ্যাক্ট বছরটা মনে করতে পারছি না, সেই বছরে তখন তো মানে রাষ্ট্রপতি শাসন চলছে, রাজ্যপালের যে বাজেট ভাষণে তিনি উল্লেখ করেছেন যে গুয়াহাটি মেডিকেল কলেজে 50,000 অ্যাবর্শন হয়েছে। ক্যান ইউ ইমাজিন, একটা মেডিকেল কলেজে 50,000 অ্যাবর্শন হয়েছে, সেটা কোথায় হচ্ছে? রাজ্যপালের রিপোর্টে, বাজেট রিপোর্টে, বাজেট। তাহলে এই যে 50,000 অ্যাবর্শনটা কী করে হলো? এত অ্যাবর্শন কী করে হয়? আমি আসলে যে দর্শন, ধর্মীয় দর্শন বলতে যেটা স্বাভাবিকভাবে বলা হয়, তা আমি এটা যেটা আলোচনা বা তুলনামূলক আলোচনা করতে চাইছিলাম এতক্ষণ, যে ইসলামের দর্শন এবং অন্যান্য ধর্মীয় দর্শনের মধ্যে পার্থক্যটা কী। এখন ইসলামের দর্শন এটা হওয়া সত্ত্বেও ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে আপনি যদি নজরুল থেকে শুরু করেন, কাজী নজরুল থেকে শুরু করেন, তা তসলিমা নাসরিন বা আরও অনেক ব্লগার বাংলাদেশে ছিলেন এবং এখনও আছেন, তাদের মধ্যে অনেকেই নিহত হয়েছেন এক্সট্রিমিস্টদের হাতে। কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যেও তারা মানবতার জয়গান গাইছেন। একটা ধর্মীয় যে সমস্ত সংস্কার বা কুসংস্কার ঊর্ধ্বে উঠে মনুষ্যত্বের জয়গান গাওয়ার চেষ্টা করছেন। জাতি ধর্ম নির্বিশেষে একটা শান্তিপূর্ণ সহাবস্থান, একটা সমৃদ্ধশালী জাতি গঠনের কথা তারা বলছেন। আমি ব্যক্তিগতভাবে এই চেষ্টার সাথে, এই মানুষের সাথে সহমত পোষণ করি এবং আমি আমার যেটুকু জ্ঞান বুদ্ধি সেই অনুসারে আমার লেখনের মাধ্যমে সেই কথাটাই বলি। তবে হ্যাঁ, আমাদের ভালোটাকে চিনতে হবে, খারাপটাকেও চিনতে হবে। ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য করতে না পারলে, আমি যদি মুখে বলি একই বৃন্তে দুটি কুসুম, তাহলে সেটা দুটি কুসুম একই বৃন্তে হবে না। তার পার্থক্যটা বুঝতে না পারলে এবং সেই যে কুসুমগুলোকে আমরা একই বৃন্তে আনতে পারবো তাদেরকে ধরতে হবে। যারা নাকি ওখানে আসতে চাইবে না, কীট পতঙ্গের মতো, তাদেরকে দূরে সরিয়ে রাখার চিন্তাভাবনা করতে হবে এবং লোকজনকে সতর্ক করতে হবে। সেই উদ্দেশ্যেই আমার লেখা, অর্থাৎ লেখা শুরু করেছিলাম একজন সম্পাদকের অনুরোধে। এখন আমার মনের মধ্যে মনে রয়েছে যে আমাদের যে বিকৃত ইতিহাস বা না জানা ইতিহাস, সেগুলো আমাদের জানা দরকার এবং আমাদের ভালো কোনটা, মন্দ কোনটা, বিপদ কোনটা, সেগুলোকে জেনে আমাদের একটা সুস্থ সমাজের দিকে, সুস্থ মানবিক সত্তাকে জাগ্রত করার দিকে আমাদের কাজকর্ম করা উচিত।